ওকে, আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। লাস্ট ক্লাসে বোধহয় আমি অসিলেশনসটা আপনাদের শেষ করে দিয়েছিলাম। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ওয়েভস। দেখেন, বেসিক যে ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েভসের শুরু থেকে শুরু করবো সেটা হচ্ছে ওয়েভ বা বাংলায় যেটা তরঙ্গ আমরা বলি। তো প্রথমে একটু ওয়েভস বা তরঙ্গকে ডিফাইন করার চেষ্টা করি। আজকের ক্লাসটা একেবারে বেসিক ফান্ডামেন্টাল ক্লাস হবে। আমরা ওয়েভস এর ইকুয়েশনগুলো, ওয়েভস এর কোথায় কোনটা কি মিন করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তো আপনারা ডেফিনেশন যখন করছেন এর আগে তরঙ্গের, একটু বাংলায় আমাকে একটু ডেফিনেশনটা বলতে পারবেন? বলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চালন করতে হবে। শক্তি সঞ্চালন করবে কিসের মাধ্যমে? মাধ্যমের মাধ্যমে তো শক্তিটা সঞ্চালিত করবে, কিন্তু শক্তিটা যাবে কি কারণে? রিজনটা কি? আমি বাংলায় একটু ডেফিনিশনটা লিখি। যে পর্যাবৃত্ত আন্দোলনের, এই আন্দোলন আর রেভলিউশন না, সাহায্যে মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি ও তথ্য স্থানান্তরিত হয়। কিন্তু মাধ্যমের কণাগুলি স্থানান্তর হয় না। তাকে তরঙ্গ বলে। তো যারা পড়ে আসেন এই জিনিসটা পড়ে আসার কথা, আর যারা পড়েন নাই তারা আজকে পড়েন। খেয়াল করেন, এটা এখন তুলেন না, তো তবে ইংরেজিতে, তো বাংলাটা আছে তুলেন, সমস্যা নাই, মানে বোঝার জন্য তোলেন, সমস্যা নেই। আমি বাংলাতে লিখে আপনাদের বোঝার জন্য আপনারা তুলেন, তারপর আমি ইংলিশ করছি এখন। আমি বইটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। এই চ্যাপ্টারটা আমি একটু বইয়ের থেকে বেশি পড়াবো, এই জন্য অলরেডি বইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আজকে যে যে পেজগুলো পড়াবো সেই পেজ নাম্বার আমি বলে দিব, তাহলে বাসায় যেয়ে যাতে দেখতে সুবিধা হয়। ক্লিয়ার? কারণ এই চ্যাপ্টারের অনেক গ্রাফ আছে, গ্রাফগুলো আসলে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো আমি এই জন্য একটু রেফারেন্সের মধ্যে থাকবে এই চ্যাপ্টারে। ক্লিয়ার? এবং বইয়ে যেভাবে ইকুয়েশনগুলো আছে আমি সেভাবে ইকুয়েশনগুলো ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, চলো তাহলে এখন আমরা এই যে ডেফিনেশন বা সংজ্ঞাটা আছে এটাকেই যদি একটু চিন্তা করি ঠান্ডা মাথায়। ডেফিনেশনটা কি? যদি একটা সিম্পল হারমোনিক অসিলেশন, খেয়াল করেন, পর্যাবৃত্ত আন্দোলন, সো পর্যাবৃত্ত আন্দোলন কি? অসিলেশন না? পিরিয়ডিক মোশন অর অসিলেশন। তাহলে আমরা একটু চিন্তা করি এইভাবে, একটা স্প্রিং, এখান থেকে একটা স্প্রিংকে ঝুলানো আছে। আমরা যখন স্প্রিং এর তলায় কোনো একটা বস্তুকে এইভাবে বেঁধে দিই,
তাহলে স্প্রিংটা টান হয়ে আসে, যেটা গত চ্যাপ্টারে আমরা পড়েছি। এখন এই যে অবজেক্ট বা ব্লকটাকে যদি টেনে ছেড়ে দেই, সে উপরে নিচে দুলবে না? তাহলে সে যখন উপরে নিচে দুলবে তখন অ্যাকচুয়ালি আমি এই স্প্রিংটাকে যদি একটা পানির মধ্যে চুবিয়ে এই গোটা ঘটনাটা ঘটাই, কোনো একটা পানির মধ্যে এই স্প্রিংটাকে রাখা, স্প্রিং এর তলায় এই বস্তুটা আছে, টেনে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা যখন উপরে নিচে ওঠানামা করবে পানিতে তখন কি তৈরি হবে? একটা ঢেউ তৈরি হবে। তাহলে পিরিয়ডিক মোশন বা অসিলেশন একটা ওয়েভ ক্রিয়েট করতে পারে। সুতরাং এখন আসলে আমরা একটু ডেফিনেশনটার দিকে ভালো মতো খেয়াল করি। সো ওয়েভ ইজ ক্রিয়েটেড বাই এনি পিরিয়ডিক মোশন অর অসিলেশন। তাহলে আমি এখন বাংলাটা মুছে দিব, আমি ইংরেজিতে পুরো জিনিসটা লিখব। সো what is a wave? Wave is created by periodic motion or oscillation through which energy transfers from one place to another in any media. আপনার কোন একটা মিডিয়া বা ইন অ্যানি মিডিয়ামও বলতে পারেন, ইন অ্যানি মিডিয়াম, বাট the particles of the medium do not change their position. তাহলে ওয়েভের আমরা যদি বেসিক ক্যারেক্টারিস্টিক ধরতে চাই, প্রথমটা হচ্ছে ক্রিয়েটেড বাই পিরিয়ডিক মোশন অর অসিলেশন। এবার এই মোশন অর অসিলেশনে এনার্জি ট্রান্সফারড হবে, এবং এনার্জি যখন ট্রান্সফার হবে তখন মিডিয়ামের যে পার্টিকলস অফ দা মিডিয়াম ডু নট চেঞ্জ দেয়ার পজিশন অর লোকেশন। সেই তিনটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। সুতরাং ওয়েভ অলওয়েজ কোথা থেকে ক্রিয়েটেড হবে? পিরিয়ডিক মোশন অর অসিলেশন থেকে ক্রিয়েটেড হবে। এখন আমরা যে ওয়েভগুলা নিয়ে কথা বলবো এটা কিন্তু লাইট ওয়েভ। আমরা আলোর তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো অ্যাকচুয়ালি পরের দিকে। যে নরমালি এখন আমরা ওয়েভগুলা কেন পড়ছি, কোশ্চেন ইজ দ্যাট আমাদের এত কিছু কেন স্টাডি করতে হচ্ছে। সো কেন স্টাডি করতে হচ্ছে আমি কিছু एग्जांपल আজকে আপনাদেরকে দিব। প্রথম एग्जांपलটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি আমি লাইটের বিহেভিয়ার নিয়ে চিন্তা করতে চাই, তাহলে লাইট কখনো পার্টিকেল হিসেবে বিহেভ করে, কখনো সেটা বিহেভ করে অ্যাজ ওয়েভ। সো লাইট কখন ওয়েভ হিসেবে বিহেভ করবে, কখন পার্টিকেল হিসেবে বিহেভ করবে, এইটা আমরা কেউ জানি না। বাট বিভিন্ন রকম ফেনোমেনা বা ঘটনা এক্সপ্লেইন করার জন্য আমরা কোথাও কোথাও লাইটটাকে ওয়েভ হিসেবে কনসিডার করি, কোথাও কোথাও লাইটটাকে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করি অ্যাজ পার্টিকেল। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস অনুযায়ী ওয়েভ থিওরি অফ লাইট আমরা পড়ব। সো তাহলে ওয়েভ থিওরি অফ লাইট পড়ার জন্য আমাকে কি পড়তে হবে? ওয়েভ পড়াতে হবে। আমি এখন কয়েকটা ছোট ছোট ঘটনা আপনাদেরকে বলবো, দেখাবো। রুমের লাইটগুলো কি অফ করা যাবে? জি স্যার। একটু লাইটগুলো অফ করে দেন, সবগুলো লাইট বন্ধ করে দেন। আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। ওকে, এই রুমটা এই মুহূর্তে অন্ধকার, আমি চলে আসি না, আপনি বসে লাইট কিছুক্ষণ বন্ধ থাকবে, সমস্যা নেই। সে ফর এক্সাম্পল আমি আমার এই মোবাইলটা দিয়ে আমি একটা লাইট সোর্স ক্রিয়েট করব। সেই লাইট সোর্সটা হচ্ছে, সেটা লাইট সোর্স আমার এইখানে আলো ফেলতেছে। এখন এইখানে যখন আলো ফেললাম, খেয়াল করেন এই যে মার্কারটা আছে, এই মার্কারটার একটা ছায়া আমি কি বোর্ডে দেখতে পাচ্ছি না?
একটা ছায়া দেখতে পাচ্ছি, ক্লিয়ার একটা ছায়া। এখন আমি মার্কারটাকে সোর্সের দিকে আগাতে শুরু করি। দেখেন তো মার্কারের দুই পাশে শ্যাডোটা কি কেমন হয়ে যাচ্ছে না? তার মানে অ্যাকচুয়ালি লাইট ডিরেক্টলি সোজা সরল পথে যায় না। লাইট যদি বেন্ড না করতো, এই যে দুই পাশের যে ছায়ার জায়গায় বাংলায় যেগুলোকে আপনারা অপছায়া বলেন, এই অপছায়া তৈরি হওয়ার কথা ছিল না। কিন্তু লাইটটা বেন্ড করে বলেই আমার অ্যাকচুয়ালি এই যে দেখেন দুই পাশে লাইটের একটা মাঝখানে আমি ডার্ক পাচ্ছি। এই যে এখানে লাইট খুব বেশি বেন্ড করার সুযোগ পাচ্ছে না, কারণ আমার এই স্ক্রিন বা পর্দা থেকে অবজেক্টের দূরত্ব খুব কম। যখন স্ক্রিন বা পর্দা থেকে অবজেক্টের দূরত্বটা বাড়াচ্ছি, খেয়াল করেন লাইট আসলে বেঁকে যাচ্ছে। এই ফেনোমেনাটার নাম হচ্ছে ডিফ্র্যাকশন বা অপবর্তন। তাহলে আমরা পরের দিকে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন বা এই অপবর্তন পড়বো আমরা, ক্লিয়ার? সো আরো অনেকগুলি ফেনোমেনা আছে যেগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাসরুমে আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, লাইটগুলো অন করে দেন। তাহলে দেখেন ওয়েভ থিওরি অফ লাইট যখন পড়বো তখন আমার ওয়েভের বিহেভিয়ার লাগবে, এই জন্য ওয়েভের স্টাডি করা নাম্বার 1। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ওয়েভগুলো হচ্ছে দুই ধরনের, টু টাইপস অফ ওয়েভস আর দেয়ার। সো একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নাম্বার 1 হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ। So what is a mechanical wave? Mechanical wave টা হচ্ছে উইদাউট এনি মিডিয়াম যে ওয়েভটা এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে পারে না, সেটা মেকানিক্যাল ওয়েভ। এক্সাম্পল, এই রুমের মধ্যে এয়ার আছে বলে আপনারা আমার কথা শুনতে পারতেছেন। রুমের এয়ার যদি নাই হয়ে যেত, কিউট হতো ব্যাপারটা। আমি মুখ নাড়াচ্ছি, আপনারা মুখ নাড়াচ্ছেন, সবাই কাউ কাউ করতেছি, কেউ কাউটা শুনতেছি। সুতরাং যে ওয়েভটা উইদাউট এনি মিডিয়াম প্রপাগেট করতে পারে না তার নাম কি? মেকানিক্যাল ওয়েভ। তাহলে মেকানিক্যাল ওয়েভের প্রপার্টিটা কি? উইদাউট মিডিয়াম ক্যান নট প্রপাগেট। উইদাউট মিডিয়াম ক্যান নট প্রপাগেট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সো প্রপাগেট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ভ্রমণ করা। আর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে এটা উইদাউট মিডিয়াম যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। সো উইদাউট মিডিয়াম ক্যান প্রপাগেট। উইদাউট মিডিয়াম ক্যান প্রপাগেট। এক্সাম্পল, মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ উইদাউট এনি মিডিয়াম কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারবে না। তাহলে আমরা যখন মেকানিক্যাল ওয়েভের কথা বলছি, দিস উইল বি সাউন্ড ওয়েভ। এন্ড যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলছি, দিস ইজ লাইট। ফ্রম সান লাইট ইজ কামিং টু আর্থ। সূর্য এবং পৃথিবীর মাঝখানে কি আছে? বায়ুমণ্ডল। ও তো অল্প একটু জায়গা। সো অ্যাটমসফিয়ার আছে মোটে 50-60 কিলোমিটার হাইয়েস্ট ধরলেও। আর সূর্য কি ধারে কাছে, এই বাসার পাশে সূর্য। সো সূর্য থেকে পৃথিবীতে যে আলোটা আসতেছে এটা উইদাউট এনি মিডিয়াম আসতে পারতেছে, বিকজ লাইট ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কোনো মিডিয়া দরকার হয় না। কারণ যদি মিডিয়া দরকার হতো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, তাহলে খুব বিপদে পড়ে যেতাম আমরা, পুরো মহাশূন্যটাই অন্ধকার হয়ে যেত এবং আমাদের কাছে কোনো আলো পৌঁছাতো না। তখন পৃথিবীর বায়ুমণ্ডলে অনেকগুলো লাইট সোর্স রেখে দিতে হতো। আমরা ওই দিকে না যাই, আমরা ওয়েভের মধ্যে থাকি।
কি হতো না হতো সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি লাইট ওয়েভ সেটা হচ্ছে ডিফ্র্যাকশন কিভাবে হবে সেটা আমরা দেখছি। আমরা ডিফ্র্যাকশন নিয়ে আলাদা একটা চ্যাপ্টারে আমি পড়াবো আপনাদেরকে পরের দিকে। যে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন থেকে লাইটটা তৈরি হচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন। সরি, ওয়েভ ইজ জেনারেটেড ফ্রম পিরিয়ডিক মোশন। একটা পিরিয়ডিক মোশন থেকে ওয়েভটা জেনারেটেড হবে। তাহলে ওয়েভের ইকুয়েশনটা কি পিরিয়ডিক মোশনের ইকুয়েশনের মতোই হওয়া উচিত না? একটা পিরিয়ডিক মোশন থেকেই ওয়েভ তৈরি হবে, তাহলে ওয়েভের ইকুয়েশন পিরিয়ডিক মোশনের মতোই হওয়া উচিত কি না? উচিত? উচিত না? ওকে, আমি আপনাদের এখন একটা ছোট্ট কাজ করাবো। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন শো করাবো হাউ এ ওয়েভ ইজ ক্রিয়েটেড ফ্রম পিরিয়ডিক মোশন। চলো কিছু জিনিস আজকে আমরা করি দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশনের ইকুয়েশনটাই ওয়েভের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। ওখানে শুধু একটা ছোট্ট ডিফারেন্স আছে। চলেন আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা করার জন্য আমার একজনকে দরকার হবে। ভাইয়া চলে আসুন এবং খাতাটা নিয়ে আসুন। আসেন আসেন আসেন, আপনি আসেন, খাতাটা নিয়ে আসেন। ওকে, এই দেখেন আমি এখন এখানে দাঁড়ান। আমি এবং ভাইয়া মিলে একটা ওয়েভ তৈরি করব ক্লাসে, এবং সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য সোর্স আমাদের কাছে নাই, কিন্তু আমরা একটা মেকানিক্যাল ওয়েভ তৈরি করতে পারবো। সো হাউ এ মেকানিক্যাল ওয়েভ উইল বি ক্রিয়েটেড। দেখেন এই যে একটা খাতা আছে, আমি খাতার একটা পেজ নিব, এই পেজের মধ্যে আমরা এখন একটা ওয়েভ ক্রিয়েট করব। সো এই পেজটা আমি ক্রিয়েট করছি। সো আমরা এই পেজে একটা ওয়েভ তৈরি করব, এন্ড হাউ ইট উইল বি ক্রিয়েটেড। খুবই সিম্পল। আমি এইখানে দুটো রেফারেন্স পয়েন্ট রাখি, এটা একটা রেফারেন্স পয়েন্ট, এখানে আরেকটা রেফারেন্স পয়েন্ট। আমি এই যে পেনটা আছে কলমটাকে এই যে লাইনের উপরে নিচে শুধু ওঠানামা করা, তার মানে এটা কি সিম্পল হারমোনিক অসিলেশন হয়ে যাচ্ছে। ভাইয়া যে কাজটা করবেন উনি শুধু এই কাগজটাকে এই দিক থেকে ওই দিকে সরায় নিয়ে যাবেন। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো আগে একটু ট্রায়াল দিই। হ্যাঁ, একটু কাগজটা এই দিকে ধরেন, আপনি ওইদিকে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান, হ্যাঁ বোর্ড ঘেঁষে দাঁড়ান, নাহলে আবার মানুষজন দেখবে না। এখানে হাতটা দেন, গুড। আমি যখন বলবো তখন আপনি জাস্ট কাগজটা ডান দিকে সরায় নেবেন স্লোলি, স্লো মোশনে, খুব বেশি ফাস্ট করেন না, তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। ঠিক আছে, চলেন দেখি। আমি এখানে পেনটা রাখি, এখানে রাখি, হ্যাঁ মুভ করতে শুরু করি। দেখেন আমার পেনটা কি জায়গা থেকে সরছে কিনা? সো এটা মোটামুটি জাস্ট আমি উপরে নিচে নামাইছি, একটা সিম্পল ওয়েভ কিন্তু ক্রিয়েটেড হয়েছে। হ্যাঁ জানেন, থ্যাংক ইউ। সো এই যে দেখেন যে কোনো সিম্পল হারমোনিক মোশন ওয়েভ তৈরি করতে পারতেছে। ওটা নিয়ে যান, সমস্যা নেই, ইটস এ গিফট ফর ইউ। সো খেয়াল করেন, আমরা যদি এইখানে আমার যে সিম্পল হারমোনিক মোশনটা তৈরি হচ্ছিল এটা যদি আরো স্মুথলি করতে পারতাম, ওই ওয়েভটা আরো স্মুথ তৈরি হতো। সো আপনারা বাসায় বসে দেখতে পারেন যে এনি পিরিয়ডিক মোশন ইজ ক্রিয়েটিং ওয়েভ। বাট এইখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, পিরিয়ডিক মোশনে পার্টিকেলটা তার জায়গায় থাকে, আর ওয়েভে এনার্জিটা কি সরে যায় না? সো ওই যে কাগজটা যখন সরে যাচ্ছিল ওয়েভের এনার্জিটা এইভাবে সরে যাচ্ছিল। এবার আমি আরেকটা एग्जांपल দিব, এই एग्जांपलটা ইজিলি বুঝবেন। সেটা হচ্ছে ধরেন এইখানে যে মানুষগুলা বসে আছেন, এই মানুষগুলোকে আমি পার্টিকেল হিসেবে চিন্তা করব, কণা হিসেবে চিন্তা করব। তাহলে এরা প্রত্যেকটাই ওয়েভের এক একটা পার্টিকেল বা কণা। এখন সে ফর एग्जांपल আমি এই বেঞ্চগুলো সরিয়ে ফেললাম এবং সবাইকে মোটামুটি কাছাকাছি দাঁড় করায় দিলাম। এখন কাছাকাছি দাঁড় করানোর পরে আমি প্রথম জনের সামনে একটা হঠাৎ করে ছুরি ধরলাম। আবার মানে হচ্ছে নিজেরা এটা ট্রায়াল দিতে যায় না, তোর সামনে ছুরি ধরলাম। সে একটা ছুরি ধরলে উনি কি শরীরটা বেন্ড করবেন না? উনি যখনই শরীরটা বেন্ড করবেন তার পিছনের জন তখনই কিন্তু শরীরটা বেন্ড করতে শুরু করবে, কিন্তু একটা টাইম ডিলে আছে না? তাহলে প্রথম জনের বেন্ডিং আর দ্বিতীয় জনের বেন্ডিং একই সাথে হচ্ছে না, একটু আগে পরে হচ্ছে। এটাই কিন্তু ফেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি। সো উনার তুলনায় উনার বেন্ডিংটা একটু পরে হবে, উনার তুলনায় উনার বেন্ডিং আর একটু পরে হবে। এখন উনার পরে উনি বেন্ডেড হচ্ছেন, এরপর আমি ছুরি সরিয়ে নিয়েছি, উনি কিন্তু সামনে চলে আসছেন, উনি একটু পরে সামনে চলে আসবেন না? তাহলে প্রত্যেকটা পার্টিকেল অ্যাকচুয়ালি অসিলেট করলো, কিন্তু কোনো পার্টিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় সরছে? সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে।
সো আমি তাহলে এখানে যদি ছুরিটা ক্রমাগত আনা না করি, উনিও ক্রমাগত এরকম করবে, পিছনের সবাইও ক্রমাগত এরকম করবে। তাহলে এই যে গোটা ঘটনাটায় এনার্জি, ছুরি দিয়ে আমি এরকম করতেছি, এখানে একটা এনার্জি আছে, এই এনার্জিটা আমি এই পার্টিকুলার মাধ্যমে একদম শেষ পর্যন্ত পৌঁছাচ্ছি। বাট কোনো পার্টিকেল তার জায়গা কি করতেছে না, চেঞ্জ করতেছে না। এখন আমি একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকবো ওয়েভ কিভাবে এই অসিলেটরি মোশন থেকে তৈরি হয় বোঝানোর জন্য। চলে, এই ডায়াগ্রামটা তুলতে না পারলে কোনো সমস্যা নাই, ডায়াগ্রামটা তুলতে গেলে ভেজালও হইতে পারে, দেখি যারা চান তুলতে পারেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পার্টিকুলারলি অসিলেটরি মোশন বা অসিলেশন থেকে ওয়েভ জেনারেটেড হয়। আমি আপনাদেরকে পিরিয়ডিক মোশনের সময় একটা সার্কেল এঁকে দেখাইছিলাম, ওখান থেকে কিভাবে ওয়েভ জেনারেটেড হয়, সাইন ওয়েভটা কিভাবে জেনারেটেড হয়। আজকে দেখাবো পার্টিকেলগুলোর মুভমেন্টে কিভাবে ওয়েভ জেনারেটেড হয়। চলো আমি আঁকতে শুরু করি। দেখেন আমি অনেকগুলো লাইন আঁকলাম, এই লাইনের উপরে অনেকগুলো পার্টিকেল বা কণা আঁকবো। সো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা কণা আছে এখানে। ওকে, এখন দেখেন জিরো টাইমে কোনো কণাই অসিলেট করে নাই, t ইকুয়ালস টু 0 টাইমে কোনো কণাই অসিলেট করে নাই। সো আমি এখন ধরে নিচ্ছি এখান থেকে এখানে এনার্জিটা যাওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগে। তাহলে উনি যখন অসিলেশন শুরু করবেন উনি তখনই করবেন না, উনি 1 সেকেন্ড পরে উনার অসিলেশনটা পাবেন। কারণ আমি উনার সামনে ছুরি ধরলাম, উনার শরীরটা বেন্ড হবে, কিছুক্ষণ পরে উনার শরীর বেন্ড হবে। সো ধরে নিচ্ছি এই টাইমটা 1 সেকেন্ড। দশমিকে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, কিন্তু দশমিকে করতে গেলে এখানে লিখতে কঠিন হবে, আমি এই জন্য 1 সেকেন্ড করে করে টাইমটা নিব, যে আফটার 1 সেকেন্ড উনার কাছ থেকে উনার পর্যন্ত এনার্জিটা চলে যাবে। তাহলে লেটস সে 0 টাইমে আমি এর সামনে কিছু একটা ধরছি 0 টাইমে, তাহলে এখন at 1 সেকেন্ড what will happen, এই কণাটা 1 সেকেন্ডে এখান থেকে এখানে চলে আসবে, t সমান 1 সেকেন্ডে এই কণাটার একটা অসিলেশন হলো। তাহলে 1 সেকেন্ডে এই কণাটা অসিলেশনের জন্য রেডি হলো। এরপর t ইকুয়ালস টু 2 সেকেন্ডে, t ইকুয়ালস টু 2 সেকেন্ডে এখন গল্পটা দেখেন, উনি 1 সেকেন্ডে কিছুটা পিছনে সরছেন, 2 সেকেন্ডে উনি বিস্তারে পৌঁছালেন। একটা পার্টিকেল যখন অসিলেট করবে সাম্যাবস্থা থেকে কোন পর্যন্ত যাবে, বিস্তার পর্যন্ত যাবে। তাহলে আমরা এইখানে দুইটা ভাগে ভাগ করি, দেখবেন তাহলে দুইটা দাগ দিচ্ছি, পরের দাগটা অ্যাকচুয়ালি বিস্তার। তাহলে খেয়াল করেন 1 সেকেন্ডে প্রথম কণাটা অসিলেট করতে শুরু করছে, 2 সেকেন্ডে প্রথম কণাটা কই গেছে, বিস্তারে গেছে, আর 2 সেকেন্ডে দ্বিতীয় কণাটা এখানে আসছে। এনার্জি 2 সেকেন্ডে দ্বিতীয় কণার কাছে পৌঁছায় গেছে এবং 2 সেকেন্ডে কণাটা কিন্তু কেঁপে একটু উপরে উঠে গেছে। এবার তৃতীয় কণার কাছে এখনো এনার্জি যায় নাই, বাকি কোনো কণার কাছে এনার্জি এখনো যায় নাই।
সমস্যা নাই, যাবে। এখন 3 সেকেন্ড সময়ে t equals to 3 সেকেন্ড যদি সময় হয়, in that case দেখেন কি হয়। এই যে প্রথম কণা 2 সেকেন্ডে বিস্তারে গেছিল, বিস্তারে যাওয়ার পরে সে আবার নিচের দিকে নামতে শুরু করবে না? তাহলে 3 সেকেন্ডে প্রথম কণাটা আবার নিচে নামলো। দ্বিতীয় কণা 2 সেকেন্ডে ছিল মাঝখানে, 3 সেকেন্ডে সে তাহলে কোথায় যাবে? বিস্তারে। তাহলে দ্বিতীয় কণা 3 সেকেন্ডে বিস্তারে যাচ্ছে, তৃতীয় কণা 3 সেকেন্ডে কাঁপতে শুরু করলো। তাহলে খেয়াল করেন পিরিয়ডিক মোশন শুরু হয়েছে, কিন্তু এক একটা পার্টিকেল এক এক সময়ে পিরিয়ডিক মোশনটা পাচ্ছে। সো ওয়েভের মূল জিনিস এইটা, একই পিরিয়ডিক মোশন সবাই পাবে কিন্তু একই সময়ে পাবে না, তারা ভিন্ন সময়ে পাবে। সো চলেন টাইমটাকে আরেকটু আগাই, তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা ইনশাআল্লাহ। t equals to 4 সেকেন্ড টাইমে দেখেন 4 সেকেন্ডে প্রথম কণাটাকে এখন আদি অবস্থায় ফেরত আসবে না? 4 সেকেন্ডে প্রথম কণাটা আদি অবস্থানে ফেরত আসলো। দ্বিতীয় কণা বিস্তার থেকে আবার নিচের দিকে নামলো। তৃতীয় কণা এখন সে কোথায় যাবে? বিস্তারে যাবে। চতুর্থ কণা তার জায়গা থেকে কাঁপবে। পঞ্চম কণায় এখনো এনার্জি পৌঁছায় নাই, হাফ অফ দা ওয়েভ দেখেন হয়ে গেছে। খেয়াল করেন আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ এগুলো সুন্দর মতো বুঝবো। প্রথম কণাটা 0 টাইমে স্টার্ট করছে, একদিকে যে কেঁপে তার অরিজিনাল পজিশনে 4 সেকেন্ডে পৌঁছেছে, তাহলে 4 সেকেন্ডে সে হাফ অফ দা অসিলেশন কমপ্লিট করছে না? দেখেন হাফ অফ দা অসিলেশন সে কমপ্লিট করছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। হাফ অফ দা ওয়েভ তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন, তাহলে 4 সেকেন্ড সময়ে প্রথম কণাটা তার জায়গা থেকে, এই যে প্রথম কণাটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে ছিল, একটু উঠছে, বিস্তারে পৌঁছে গেছে, বিস্তার থেকে নামছে, আবার সাম্যাবস্থায় পৌঁছে গেছে, হাফ অফ দ্য ওয়েভ এখানে তৈরি হয়ে গেছে। বুঝতেছি সবাই? এবার আসি 5 সেকেন্ড সময়ে কি হয়। এইবার প্রথম কণাটা সাম্যাবস্থা থেকে নিচের দিকে যাবে, তাহলে প্রথম কণা যদি সাম্যাবস্থা থেকে নিচের দিকে যেতে শুরু করে, এই যে প্রথম কণা সাম্যাবস্থা থেকে নিচে যাবে, দ্বিতীয় কণা সাম্যাবস্থায় আসবে, তৃতীয় কণা সাম্যাবস্থা থেকে নিচে নামবে, চতুর্থ কণা এখন বিস্তারে উঠবে, পঞ্চম কণা এখন কাঁপতে শুরু করবে, ষষ্ঠ কণা এখানে থাকবে। তাহলে এখন আফটার 4 সেকেন্ড ওয়েভটা হবে লাইক দিস। এখন আস্তে আস্তে এনার্জিটা কি সরে যাচ্ছে, কোন দিকে? ডান দিকে। সো এরপর 6 সেকেন্ডে কি হয় দেখি। এবার তো মোটামুটি বুঝে যাচ্ছেন গল্প কি হচ্ছে। 8 সেকেন্ডে সে পুরো জিনিসটা পাবো। at 6 সেকেন্ড প্রথম কণাটা উল্টো দিকে বিস্তারে পৌঁছাবে, দ্বিতীয় কণা এখানে পৌঁছাবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। সেটা হচ্ছে 6 সেকেন্ডে অবস্থানটা এরকম হবে। আসেন 7 আর 8 সেকেন্ডে দেখব। তাহলে 6 সেকেন্ড এরকম ছিল, আমরা এখন 7 সেকেন্ডে যদি আসি, t equals to 7 সেকেন্ড।
কণাটা এবার ভিতরে চলে গেছে, দ্বিতীয় কণাটা এখানে চলে আসবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। দেখেন 7 সেকেন্ডে ওয়েভটা এরকম হলো। এইবার জাস্ট 8 সেকেন্ড যদি দেখি, তাহলে 8 সেকেন্ডে ফার্স্ট পার্টিকেলটা আবার ফার্স্ট পজিশনে ফেরত আসবে। কমপ্লিট ওয়েভ পেয়ে গেছে। তাহলে দিন শেষে কি দাঁড়াচ্ছে, কোনো একটা ওয়েভ যখন ক্রিয়েটেড হয় সকল পার্টিকেল তার জায়গা থেকে অসিলেটেড হবে, কোনো পার্টিকেল তার জায়গা থেকে সরার কোনো রকম চান্স নেই। সো পার্টিকেলগুলো যখন জায়গা থেকে উপরে নিচে কাঁপবে, আপনি আসলে এটা দেখতেছেন। সো আমরা ঢেউ দেখতেছি, কারণ হচ্ছে ওই যে পার্টিকেলগুলো আছে না, ধরেন পানিতে আপনি ঢিল ছুটছেন, পানিতে আমরা ঢেউ দেখি না, তাহলে পানির মধ্যে যে পার্টিকেল বা কণাগুলি আছে এরা আপ এন্ড ডাউন নাচানাচি করতেছে। সো আপনি এই যে এক একটা পার্টিকেলকে এক এক পজিশনে দেখতেছেন বলে আপনার মনে হচ্ছে কি তৈরি হলো, একটা ঢেউ তৈরি হলো, ওয়েভ তৈরি হলো। বোঝা গেছে ওয়েভ তৈরি হওয়ার মেকানিজমটা? তাহলে একটা জিনিস খেয়াল করেন, একটা কমপ্লিট ওয়েভ তৈরি করার জন্য কোনো একটা পার্টিকেলের একটা কমপ্লিট অসিলেশন দিতে হবে। উইদাউট এনি কমপ্লিট অসিলেশন কমপ্লিট ওয়েভ হবে না। এই যে খেয়াল করেন, আমার প্রথম যে পার্টিকেলটা, এই প্রথম পার্টিকেলের টাইম পিরিয়ড অফ অসিলেশন কয় সেকেন্ড? 8 সেকেন্ড। 8 সেকেন্ডে প্রথম পার্টিকেলটা কি করছে? আপ এন্ড ডাউন কাঁপাকাঁপি করছে। তাহলে 8 সেকেন্ড সময় নিয়ে কি আমাদের ওয়েভটা জেনারেটেড হয়েছে কিনা? তাহলে ওয়েভের সঙ্গে অসিলেটরি মোশনের ইকুয়েশনের আসলে কোনো ডিফারেন্স নেই। কেন ডিফারেন্স নাই? কারণটা এখন এখান থেকে আপনারা বুঝতেছেন যে আমি যখন আপনাদেরকে একেবারে প্রথম লেকচারে হাউ সাইনোসয়েডাল ওয়েভ ইজ ক্রিয়েটেড ফ্রম এ সার্কুলার মোশন একে দেখাইছিলাম, ওইখানে সার্কুলার মোশনের বিভিন্ন পয়েন্টকে আমরা প্লট করছিলাম। সো ওই জায়গায় যেটা করছিলাম সেটা হচ্ছে একটা পার্টিকেলের বিভিন্ন সময়ের অবস্থা দেখছিলাম। বাট এইখানে আমরা কি একটা পার্টিকেল নিয়ে কাজ করতেছি না অনেকগুলা পার্টিকেল নিয়ে কাজ করতেছি? অনেকগুলা পার্টিকেল নিয়ে কাজ করতেছি। তাহলে এই সবগুলা পার্টিকেলের অসিলেশন থেকে আমাদের একটা কি তৈরি হচ্ছে? ওয়েভ তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখন এখান থেকে ওয়েভলেন্থ বোঝা খুব সহজ। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ এ ওয়েভলেন্থ? আমরা ওয়েভলেন্থ ল্যামডা পড়ে আসছি। ওয়েভলেন্থ ল্যামডা। সো অ্যাকচুয়ালি ওয়েভলেন্থটা কি জিনিস? চলেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওয়েভলেন্থ ল্যামডা এইটা আসলে কি জিনিস সেটা একটু বুঝি। খেয়াল করেন, প্রথম পার্টিকেলটা একটা কমপ্লিট অসিলেশন দিতে দিতে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে না? একটা পার্টিকেলের একটা কমপ্লিট অসিলেশনে এনার্জি যে ডিসটেন্সে চলে যায় সেটা ওয়েভলেন্থ। আবার রিপিট করছি, খেয়াল করেন, এইখানে কমপ্লিট অসিলেশন কয়জনের হয়েছে? একজনের, শুধুমাত্র প্রথম পার্টিকেলের। তাহলে প্রথম পার্টিকেলটা একটা কমপ্লিট অসিলেশন দিতে দিতে এনার্জিকে আর এখানে আটকে আছে নাকি এনার্জি চলে গেছে একটা ডিসটেন্স পর্যন্ত? তাহলে যে কোনো একটা সিঙ্গেল পার্টিকেলের কমপ্লিট অসিলেশনে এনার্জি মিডিয়ামে যে ডিসটেন্স কভার করে সেই ডিসটেন্সটুকুকে আমরা কি বলবো? ওয়েভলেন্থ বলবো। বুঝতে পারছি কিনা আমরা সবাই? তাহলে এইখানে একটা জিনিস দেখি যে আমরা এই যে ডিসটেন্সটুকু পাচ্ছি, এই ডিসটেন্সটুকু হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থ। সো আমরা যদি ডিফাইন করি ওয়েভলেন্থকে, হোয়াট ইজ ওয়েভলেন্থ? The distance
wave travels through the medium in a complete oscillation of any particle in the medium is called wavelength. তাহলে আমার এখানে যে মিডিয়ামটা আছে এই মিডিয়ামের যে কোনো একটা পার্টিকেলের কমপ্লিট একটা অসিলেশনে ওয়েভটা যে ডিসটেন্স কভার করবে সেটাকে আমরা কি বলছি ওয়েভলেন্থ বলছি এবং এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ভেলোসিটি অফ দা ওয়েভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ এদের রিলেশনশিপগুলো পেতে পারবো চলেন এখন আমাদের কাজ হবে যে ভেলোসিটি অফ ওয়েভ তারপর ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ এদের মধ্যে যে রিলেশনশিপ বা সম্পর্কটা আছে সেটা এস্টাবলিশ করি দেখেন তো একটা কমপ্লিট অসিলেশনে যে ডিসটেন্স কভার করে সেটা হচ্ছে ওয়েভলেন্থ আর 1 সেকেন্ডে ওয়েভটা যে ডিসটেন্স কভার করে সেটা হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ চলেন আবার একটু রিপিট করছি একটা কমপ্লিট অসিলেশনে যে ডিসটেন্স কভার করে সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ আর 1 সেকেন্ডে যে ডিসটেন্স কভার করবে সেটা কি ভেলোসিটি তাহলে আমাদের এইখানে 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হবে ওটাকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আমি ডিসটেন্স কভার পাবো না রিপিট করতেছি আবার ধরেন 1 সেকেন্ডে 10টা অসিলেশন তাহলে কত ডিসটেন্স কভার করে 10 ইনটু ল্যামডা তাহলে ভেলোসিটি কত হবে 10 ইনটু ল্যামডা সো আপনি যদি নরমালি এখন চিন্তা করেন খেয়াল করেন একটা অসিলেশন দিতে সময় লাগে কি টাইম পিরিয়ড t না তাহলে at t time wave travels lambda distance একটা টাইম পিরিয়ডে ওয়েভটা ল্যামডা ডিসটেন্স কভার করে তাহলে at unit time wave travels lambda by t distance তাহলে এটা কি ভেলোসিটি হয়ে গেল না ইউনিট টাইমে যে ডিসটেন্স কভার করবে সেটাকে কি বলি আমরা ভেলোসিটি তাহলে v lambda by t কিন্তু 1 by t ফ্রিকোয়েন্সি f না v f lambda সো তাহলে ওয়েভের যে ওয়েভলেন্থ টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি এই সবগুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ এটা বুঝতেছি সবাই ওকে চলেন আমরা এখন আরেকটা জিনিস দেখে নিব হাউ ভেলোসিটি এই চেঞ্জড when medium is changed একটা মিডিয়াম যদি চেঞ্জ করা হয় কিভাবে ওয়েভের ভেলোসিটিটা মিডিয়ামের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে সেটা আমরা একটু দেখব বুঝব দেখেন আমাদের ওয়েভের জন্য যে ভেলোসিটিটা আছে এই ভেলোসিটিটা এক এক মিডিয়ামে এক এক রকম হবে আপনারা কিছু ইনফরমেশন পড়ছেন আগে আমি একটু রিপিট করি ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার 332% অথবা 340% 332 মিটার পার সেকেন্ড অথবা 340 মিটার পার সেকেন্ড যেটা পড়ার পরে আসছেন সমস্যা নেই এখন ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার সেটা কি একই ছিল নাকি চেঞ্জ হয়ে গেছে সো when changing মিডিয়াম যদি চেঞ্জ হয় তার সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কিন্তু আপনার সরি ভুল বললাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না মিডিয়াম চেঞ্জ হলেও ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না চেঞ্জ হবে ওয়েভলেন্থ চলেন দেখি এই ডায়াগ্রামটা আমি মুছে দিচ্ছি why frequency does not change with medium only wavelength changes দেখেন
আমরা এখানে দুটো एग्जांपल আজকে দিয়েছি। প্রথম एग्जांपलটা হচ্ছে একটা স্প্রিং এর তলায় একটা বস্তু ঝুলানো ছিল, স্প্রিং মাস সিস্টেম টেনে ছেড়ে দিছি, ওটা কাঁপতেছে। এটা ছিল প্রথম एग्जांपल। এবার আমি एग्जांपलটাকে একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। সো ধরেন এখানে পানি আছে, পানির মধ্যে স্প্রিংটাকে চুবানো আছে, চুবে এটাকে একটু টেনে ছেড়ে দিছি। তাহলে এইখানে দুলতেছে কি স্প্রিংটা, তাহলে স্প্রিং এর দোলনের থেকে আমরা ওয়েভটা তৈরি করছি। আবার এই সেম স্প্রিংটা আমি এয়ারে রাখলাম এবং তাকে এখানে কম্পিত করলাম, স্প্রিং কি চেঞ্জ হয়েছে? তাহলে একটা স্প্রিং এর কি কনস্ট্যান্ট থাকে? ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক। স্প্রিং এর বল ধ্রুবক কি চেঞ্জ হয়? স্প্রিং যতক্ষণ একই আছে তার বল ধ্রুবক চেঞ্জ হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এখন দেখেন T equals 2 pi root over m by k ছিল কিনা? টাইম পিরিয়ড অফ অসিলেশন, আগের চ্যাপ্টারে অসিলেশন যখন পড়ছি t সমান কি ছিল? 2 pi root over m by k। তাহলে as long as আমি এইখানে k চেঞ্জ করতেছি না, এই স্প্রিং মাস সিস্টেমটার অ্যাকচুয়ালি যে কম্পাঙ্ক সেটা কি চেঞ্জ হওয়ার সুযোগ আছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সুযোগ আছে? সো উইথ দ্য চেঞ্জ অফ মিডিয়াম ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ। তাহলে আমরা এখানে লিখে ফেলি ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ with change in medium। wavelength changes। তাহলে আমাদের যদি মিডিয়াম চেঞ্জ করি ফ্রিকোয়েন্সি কখনোই চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে যাবে কি? ওয়েভলেন্থ। আর ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেলে ভেলোসিটি চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি রিমেইনস দ্য সেম, ওয়েভলেন্থ ইজ গেটিং চেঞ্জড, তাহলে আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হবে। বুঝতে পারতেছি সবাই? চলেন একটা ম্যাথমেটিক্যাল एग्जांपले যাব, বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। কোশ্চেন a source creates sound wave with a frequency of 600 Hz in air। আমার কোন একটা সোর্স আছে যে সোর্সটা এয়ার মিডিয়াম বা বাতাসে 600 হার্জ ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে। The source is submerged in a liquid whose wavelength is 1.5 meter higher than the wavelength in air। আপনি কোন একটা লিকুইড, সেটা কেরোসিন হতে পারে, সেটা গ্লিসারিন হতে পারে, সেটা ওয়াটার হতে পারে, আপনি কোন একটা লিকুইড এমন সিলেক্ট করেছেন যে লিকুইডে ওয়েভলেন্থটা হচ্ছে 1.5 মিটার হায়ার দ্যান দ্য ওয়েভলেন্থ ইন এয়ার। এয়ারে যে ওয়েভলেন্থটা আছে সাউন্ড ওয়েভের, সেই ওয়েভলেন্থের রেসপেক্টে 1.5 মিটার হায়ার ওয়েভলেন্থ পাওয়া যাচ্ছে কোথায়? লিকুইডটার ভিতরে। সো ইউ নিড টু ফাইন্ড আউট velocity of sound in liquid equals what? So we need to
find out the velocity of sound in that liquid. একটু সলভ করেন, try to solve it. কি হচ্ছে কারণ সিম্পল, প্রথমে হচ্ছে সোর্স গেট সাউন্ড ওয়েভ উইথ ফ্রিকোয়েন্সি অফ 600 হার্জ ইন এয়ার। এখানে দেখেন একটা ডেটা আপনার মাথায় রাখতে হবে। সো ডেটা মিসিং নাই, আমি আপনাদেরকে একটু আগেই বলছি ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার 332 মিটার পার সেকেন্ড ইউজুয়ালি আমরা অ্যাজিউম করি, 332 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে এয়ারে সাউন্ডের যে ভেলোসিটি সেটা কি দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে সমস্যা নেই, আমরা সেটা ধরে নিব। ভেলোসিটি অফ সাউন্ড in air VA, that is 332 meter per second. velocity of sound in air কত হচ্ছে? 332 মিটার পার সেকেন্ড হচ্ছে। এখন আমরা জানি VA equals F lambda A. So lambda A equals to VA by F. So what is VA? 332. F কত এখানে? 600 মিটার, তাহলে 332 বাই 600 মিটার। এখন আমি যে লিকুইড মিডিয়ামে যাচ্ছি, ভেলোসিটি অফ সাউন্ড ইন লিকুইড, velocity of sound in liquid VL, এটা কত ফাইন্ড আউট করতে হবে? তাহলে VL equals to F into lambda L. So lambda এটা হচ্ছে wavelength of sound in that liquid medium. এখন lambda L টা অ্যাকচুয়ালি lambda A এর রেসপেক্টে 1.5 মিটার হায়ার। সো ফ্রম দা গিভেন স্টেম or যে ডেটাটা দেওয়া আছে ওখান থেকে বলতে পারি lambda L equals lambda A plus 1.5. So lambda A 332 divided by 600 plus 1.5. So what is the value? lambda L কত আসে? 2.05 মিটার। তাহলে ভেলোসিটি ইন দ্যাট লিকুইড F lambda L, F 600, lambda L 2.05 মিটার পার সেকেন্ড, কত হয় তাহলে? 1230 মিটার পার সেকেন্ড। This is the answer. বুঝতে পারছি আমরা how velocity is changed with the change in medium। আমরা যদি তাহলে পানির মধ্যে থাকি বা কোনো একটা লিকুইডের মধ্যে থাকি, ভেলোসিটি অফ সাউন্ডটা হায়ার পাবো। বুঝতে পারছি কি না? ওকে, আমরা আজকে ছোট্ট একটা জিনিস করব আজকের ক্লাসে। আপনারা এটা ছোটবেলায় পড়ে আসছেন, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। সো আইডিয়াটাকে আমরা একটু রিভিজিট করব।
আচ্ছা একটা জিনিস বলি, আমি শুরুতে আপনাদেরকে ওয়েভ কয় প্রকার বলছি? 2 প্রকার। আরেক টাইপের ওয়েভ আছে যেটা আমাদের কাছে আননোন, এই জন্য আমি শুরুতে ওটা ইন্ট্রোডিউস করি নাই, কারণ শুরুতে ইন্ট্রোডিউস করলে ওটা আবার আমাদের মাথায় জ্ঞানজাম তৈরি করতে পারে। ম্যাটার ওয়েভ নামে আরেকটা ওয়েভ আছে, ওইটার ডিসকাশন আমি একটু পরে করব। সো আপনারা মাথায় রাখেন ওয়েভস আর অফ 3 টাইপস অ্যাকচুয়ালি। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, থার্ড আরেকটা টাইপ হচ্ছে ম্যাটার ওয়েভ। সো আমি এখানে একটু লিখে রাখি, ওয়েভস আর অফ 3 টাইপস। Three types of waves. নাম্বার 1, প্রথমটা ছিল হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়েভ। নাম্বার 2, electromagnetic wave, and number 3 এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। আমি একটু হালকা ডিসকাস করে রাখি এখানে। সো ম্যাটার ওয়েভ আপনারা অ্যাকচুয়ালি কিছুটা পড়ে আসছেন, আমি একটু রিমাইন্ডার দিব, দেখেন পড়ে আসছেন। আপনাদেরকে ডি ব্রগলি ওয়েভলেন্থ ছিল না? সো হোয়াট ইজ এ ডি ব্রগলি ওয়েভলেন্থ? সো ডি ব্রগলি ওয়েভলেন্থটা কার জন্য ছিল? আমরা এটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে আসছি, কণা তরঙ্গ দ্বৈততা। দেখেন ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে লাইটকে কখনো কখনো আমরা ওয়েভ হিসেবে দেখব, কখনো কখনো পার্টিকেল হিসেবে দেখব। কখন ওয়েভ হিসেবে দেখব? এই যে বোর্ডে एग्जांपलটা দিচ্ছিলাম ডিফ্র্যাকশন অফ লাইট, এই ডিফ্র্যাকশনটা ডিফাইন করতে হলে ওয়েভ থিওরি অফ লাইট করতে হবে। কিন্তু আমরা যদি আইনস্টাইন যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা ব্যাখ্যা করছিলেন সেটা পড়তে চাই, আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা আপনাদের মডার্ন ফিজিক্সে ছিল অষ্টম অধ্যায় এইচএসসিতে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 হিসেবে পড়ে আসছেন। তাহলে ওখানে আপনারা যেটা পড়ছেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পার্টের সাথে আপনারা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ছেন। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়? ফোটন এসে একটা ইলেকট্রনকে স্ট্রাইক করে, ইলেকট্রনটা সেখান থেকে রিলিজ হয়। এরপর কম্পটন ইফেক্ট হয়তো আপনাদের পড়া ছিল না, কারণ কম্পটন ইফেক্ট বোধহয় আপনাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট ওখানে আপনাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ ছিল এক জায়গায়। সো ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে আমি একটু বুঝাই। কোনো একটা ফোটন, এই ফোটনের প্যাকেট অ্যাকচুয়ালি আমরা যখন চিন্তা করতেছি এটা কিন্তু পার্টিকেল বা কণা। তাহলে ফোটন করার জন্য আমরা জানি E সমান mc², particularly applicable for photons। আবার আমরা E equals to hf ও জানি, দুটাই পড়ে আসছে না? তাহলে এখন দেখেন F equals to c by lambda. What is c? Velocity of light. And mc², mc into c, that is momentum p into c, m into v, that is momentum p, তাহলে pc। তাহলে এই pc সমান hc বাই ল্যামডা লিখতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা এখান থেকে cc কেটে দিলে ল্যামডা ইকুয়ালস টু h বাই p, এটা পাবো না? তার মানে ফোটনের একটা ওয়েভলেন্থ আছে, বা ইলেকট্রনগুলো যখন একদিক থেকে আরেক দিকে বিক্ষিপ্ত হয়ে যায়, ডিফিউজড হয়ে যায়, সেটা একটা ওয়েভলেন্থ আছে। এই ওয়েভলেন্থটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। আর যেহেতু এই ওয়েভলেন্থগুলা পার্টিকুলারলি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হচ্ছে কিসের জন্য? পার্টিকেলের জন্য, ছোট ছোট কণার জন্য, এই কারণে এইটার নাম হচ্ছে ম্যাটার ওয়েভ। বুঝতে পারছি কিনা? সো ম্যাটার ওয়েভ অ্যাকচুয়ালি যে কোনো স্মল পার্টিকেল লাইক ফোটন আর হচ্ছে ইলেকট্রনের যে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আছে সেটাকে ডিফাইন করে। এই চ্যাপ্টারে আমরা ম্যাটার ওয়েভ পড়ব না, ডি ব্রগলি ওয়েভলেন্থ আমি জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ডার দিলাম, এখান থেকে এই চ্যাপ্টারে কোশ্চেন হবে না।
সো এটা না ওরিড হওয়ার কিছু নেই, যা জেনে রাখি আমরা ল্যামডা ইকুয়ালস টু h/p। ক্লিয়ার? চলেন যেটা দিয়ে শেষ করব আজকের লেকচারটা, সেটা হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ। সো ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ ক্লাসে ক্রিয়েট করছি, বোর্ডে যেটা আঁকছি, যে ভাই আর আমি মিলে যেটা আঁকছি, খেয়াল করেন তো ওয়েভটা যাচ্ছিল কোন দিকে? ডান দিকে। আমার পেনটা কাঁপতেছিল কোন দিকে? তাহলে অসিলেশন অফ পার্টিকেলস এটা যদি ওয়েভের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে তাহলে এটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। সো আমি ট্রান্সভার্স ওয়েভে আবারও বলতেছি জিনিসটা, অসিলেশনের যে ডাইরেকশন বা অসিলেশন যেভাবে হচ্ছে এটার সাথে যদি ওয়েভটা যেদিকে ফ্লো করতেছে পারপেন্ডিকুলারলি থাকে, লম্বভাবে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স ওয়েভ বলবো। তাহলে আপনাকে যদি ডিফাইন করতে বলে হোয়াট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, তাহলে ডিরেকশন অফ oscillation is perpendicular to direction of wave। ওয়েভের ডিরেকশনের সাথে অসিলেশনের ডিরেকশনটা হচ্ছে কিভাবে আছে? পারপেন্ডিকুলারলি আছে। এক্সাম্পল, এটার জন্য এক্সাম্পল হচ্ছে পুকুরে যখন ঢিল ছুটতেছি, ওয়েভ ক্রিয়েটেড ইন পন্ড বা ওয়াটারে যে ওয়েভটা ক্রিয়েটেড হচ্ছে, সো ওয়েভ ক্রিয়েটেড ইন ওয়াটার, পানিতে যে ঢেউ সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। বাংলা করলে দাঁড়ায় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর একটা সুন্দর এক্সাম্পল আছে নেচার। একটা প্রাণী আছে যে হচ্ছে এই লংগিটিউডিনাল ওয়েভে যায়। কেঁচো, কেঁচো কি করে দেখছেন? কেউ কেঁচোর মুভমেন্ট দেখছেন? হ্যাঁ, মাটির ভিতরে থাকে, মাটির উপরে আসলে চলে কেমন? শরীরটাকে সংকুচিত করে প্রসারিত করে, সংকুচিত করে প্রসারিত করে। তাহলে কম্প্রেশন এক্সপানশন এইভাবে যদি কারো মুভমেন্ট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। সো পার্টিকুলারলি কেঁচোর মুভমেন্টটা হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভের মতোই দেখা যায়, সাউন্ড ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে direction of oscillation is parallel to direction of wave। তাহলে এইখানে एग्जांपलটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্প্রিং এর জন্য ওয়েভ, সাউন্ড ওয়েভ, এর প্রত্যেকই হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। ক্লিয়ার? ওকে, তাহলে একটু র‍্যাপ আপ করে আজকে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম ওয়েভ কি জিনিস, তারপর হচ্ছে ওয়েভ কয় টাইপের হতে পারে এবং ওয়েভ রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর ডেফিনেশন। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ওয়েভ ইকুয়েশনটা ক্রিয়েট করব, সেখান থেকে আমরা গ্রাফ তৈরি করব এবং আদার্স জিনিসপত্র দেখব। আচ্ছা, আজকে আপনাদের যে জিনিসগুলো আমি পড়ালাম সেগুলা আপনাদের বইয়ের পেজ নাম্বার কত কত সেটা আমি বলে দিচ্ছি। আমি আপনাদের যে বইটা আছে চ্যাপ্টার 16 পড়াচ্ছি,
পেজ 444 444 থেকে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে 447 পেজের জিনিসপত্রগুলো পড়াইছি, ইকুয়েশন বা গ্রাফগুলো এখনো দেখাইনি। তো আপনারা বাসায় যে বই খুলে দেখলেও দেখতে পারেন, না দেখলেও তেমন কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? 444 থেকে 446। কিন্তু এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো এখন আমি দেখাইনি। ওরা শুরুতে ইকুয়েশন নিয়ে আসছে, আমি তো শুরুতে ইকুয়েশন আনলে কষ্ট হয়ে যাবে বুঝতে। মানে হচ্ছে দেখবেন এর মধ্যে ওরা একদম শুরুই করছে এটা দিয়ে, y equals to ym sin kx minus omega t, kx minus vt বা omega t, এটা ওদের একদম শুরুতেই দেওয়া। কিন্তু আমি এটাতে শুরু করতেছি না, y আগে তো বুঝতে হবে গল্প কি, গল্প না বুঝে ইকুয়েশন লিখলে লাভ আছে? লাভ নেই। ওকে, এই যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন দিয়ে দেন।